নমস্কার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সাহিত্য সংস্কৃতি। একটা সময় সারা পৃথিবীব্যাপী মোট ভাষার সংখ্যা ছিল প্রায় 15,000। সময় যত এগিয়েছে বহু ভাষা বিলুপ্তির পথে গিয়েছে। এখন সারা পৃথিবীব্যাপী ভাষার সংখ্যা 7,000, মানে প্রায় 8,000 ভাষা আমরা হারিয়ে ফেলেছি। কেমন করে একটি ভাষা হারিয়ে যায়? কেমন করে একটি ভাষা বিলুপ্তির পথে যায়? কেমন করেই বা একটি ভাষা টিকে থাকে? এই নিয়েই আমাদের আজকের আলাপ আলোচনা। আমাদের আজকের বিষয়, বাংলা ভাষা কি সত্যি মুমূর্ষু? এই নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের পর্বে আলোচনা করব। আমাদের সঙ্গে আজ রয়েছেন যে বিশিষ্ট 3 অতিথি, তাঁদের সঙ্গে আপনাদের পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভাষাবিদ অধ্যাপক পবিত্র সরকার, রয়েছেন বিশিষ্ট সঙ্গীত সংগ্রাহক সঙ্গীত শিল্পী শ্রী শুভেন্দু মাইতি, এবং রয়েছেন বিশিষ্ট আবৃত্তিকার শ্রী প্রবীর ব্রহ্মচারী। আমরা যে বিষয় নিয়ে পথ চলব সেই বিষয়টি নিয়ে আলোচনা শেষ হবার নয়। আপনাদের পেয়েছি, আপনাদের থেকে শুনবো, আমরা সমৃদ্ধ হব। প্রথমেই আপনাদের 3জনকেই স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। স্যার আমাদের মধ্যে সবার থেকে বড়, স্যারের কাছে প্রথমে আসি। স্যার, এই যে বিষয়, বাংলা ভাষা কি সত্যি মুমূর্ষু, এই প্রশ্ন দিয়েই শুরু করব আমাদের আজকের আলোচনা। দেখো, মুমূর্ষু কথাটা একটা খুব নির্দিষ্ট পরিভাষা। কেন বলছি, ইউনেস্কো বলে একটি ব্যাপার আছে রাষ্ট্রসংঘের। ইউনেস্কো সারা পৃথিবীর ভাষাগুলোর অবস্থা দেখে তারা ভাষাগুলো কে কোন অবস্থায় আছে তার একটা শ্রেণীবিন্যাস করেছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কি না। তো এরকমভাবে শ্রেণীবিন্যাস করে দেখেছে যে কয়েকটা ভাষা মোটামুটি জ্যান্ত, রোবাস্ট। ইংরেজি তার মধ্যে সকলের আগে, চীনা আছে, ইত্যাদি আছে। কিন্তু অনেকগুলো ভাষা সমস্যা আছে। তো এইরকমভাবে 4টে শ্রেণীতে ভাষাগুলোকে তারা রেখেছে, জ্যান্ত ভাষাগুলোকে বাদ দিয়ে। একটা হচ্ছে বিপন্ন, এন্ডেঞ্জার্ড। সেই শ্রেণীতে বেশ কিছু ভাষা আছে, ওই 7,005 ভাষার মতো। আরেকটা হচ্ছে বেশ ভালো রকম বিপন্ন, সিরিয়াসলি এন্ডেঞ্জার্ড। আরেকটা হচ্ছে মুমূর্ষু, মরিবান্ড, এবং আর বাকি তো ডেড যেগুলো। এবং ইউনেস্কো ভয় করছে যে এই যে একবিংশ শতাব্দী, তার মধ্যে আর অর্ধেক ভাষা মরে যাবে। ফলে এই কথাগুলো আমাদের চোখের সামনে আসার পর থেকে সবাই একটু নড়ে চড়ে বসে ভাবছে যে তাহলে আমার ভাষাটা কোন জায়গায় আছে। এবং এটা ঠিক যে ইংরেজির তুলনায় বা ওই বড় ভাষাগুলোর তুলনায় অনেক ভাষা সমস্যায় আছে এই কারণে ওই ইংরেজি বা ওই বড় ভাষাগুলোর প্রভাবে। অর্থাৎ একটা ভাষা আরেকটা ভাষার ঘাড়ের ওপর চেপে বসেছে, এবং সে ঘাড়ের ওপর চেপে বসে সেই ভাষাটাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। কেমন? সেই জন্য আমরাও, যাদের এখন বাংলা ভাষা বলে বোধহয় 30 কোটির বেশি, 34-35 কোটির লোক, আমরাও একটু চিন্তায় পড়েছি। চিন্তায় পড়ার কতগুলো কারণ আছে। কারণ এই যে চোখের সামনে দেখছি শহর অঞ্চলে ছেলেমেয়েরা বাংলা ভাষা কম বলছে। এটা হচ্ছে ভাষার মৃত্যুর দিকে ধাপে ধাপে এগোবার একটা লক্ষণ, যে ছেলেমেয়েরা বাংলা ভাষা বলছে কম, লিখছে বা পড়ছে কম। এর কারণ কি? লেখাপড়া। এর কারণটা হচ্ছে বাবা মায়েরা ভাবছেন যে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ালে তাদের তারা সাহেব মেম হবে। তো এই সাহেব মেম হওয়ার একটা আছে, কারণ আমরা সাহেব মেমদের অধীনে ছিলাম, তো আমরা পরাধীন ছিলাম। তো সাহেব মেমরা হচ্ছে আমাদের গুরু। তাহলে গুরু হওয়ার জন্য, গুরুর যাতে পৌঁছবার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের সাহেব মেম করবার চেষ্টা করছি।
আমি এটা ঠাট্টা করে বলছি না, কারণ বাংলা স্কুলগুলোর অবস্থা খুব খারাপ হয়েছে এবং ছেলেমেয়েরা কম ভর্তি হতো, স্কুলে কম আসতো, স্কুল বন্ধ হয়ে গেছে, হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। ফলে যারা পারে এবং যারা পারে না তারাও প্রাণপণ চেষ্টা করে ছেলে মেয়েদের এই তথাকথিত ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠিয়েছে। তার ফলে হয়েছে কি, দেখবে অনেকের বাড়িতেই এটা অভিজ্ঞতা যে ছেলেমেয়েরা বাংলা ভাষা বলছে না, আর অনেক সময় বাবা মায়েরাও চাইছেন না যে তারা বাংলা বলুক। এবং ওই যে রাস্তাঘাটে ঠাট্টা ইয়ারকি আমরা শুনি যে মা বলছেন আমার ছেলেটা যে জানেন কিছুতেই বাংলা বলতে চায় না বা বাংলা পড়তে চায় না। এটা ঠাট্টা ইয়ারকি হতে পারে, কিন্তু এর মূলে কখনো কখনো সত্যও থাকে, যেটা আমাদের কাছে একটু নিষ্ঠুর সত্য বলে মনে হয়। নিশ্চয়, নিশ্চয়। তো সেই কারণে এই ঘটনাটা ঘটছে যে বাংলায় শুধু ছেলে মেয়েদের আমি দোষ দেব না, আমরাও বাংলা বলতে গিয়ে বাংলা শব্দের মধ্যে কটা ইংরেজি শব্দ ঢোকাই বলো তো? কেমন আহ, আহ, এই তুমি, আমি অ্যাকচুয়ালি তোমাকে ও কথাটা বলতে চাই, তুমি প্র্যাকটিক্যালি আমার কথাটা ভুল বুঝে, এই যে গুঁজে দিই বাংলা শব্দের যেন অভাব আছে, আমরা বড়রাও সমান দোষী অনেক সময়। কাঁচা খোলা অবস্থায় আমরা বাংলা বলি কেমন। তো এইসব কারণে বড়দের দিক একটা আছে, ছোটদের দিক আরেকটা আছে। এবং বড়রা ভাবে যে আমাদের কথায় দুটো একটা ইংরেজি খিচুড়ি আনলে আমাদের সাহেব মনে করবে, অনেক মনে করবে যে আমরা ইংরেজি জানি, আমরা এই রাস্তার লোকটার থেকে আলাদা, আমি বাবু কেমন ইংরেজি জানি। তার ফলে এই সমস্যাটা ঘটছে। স্যার, আপনার বক্তব্য থেকে একটুখানি সরে এসে আমরা আরেকটি যদি অন্য আলোয় দেখতে চাই বিষয়টিকে, আরেকটি বিষয় উঠে আসে, সেটি হলো বাংলা ভাষা একটি ভাষা নয়, বাংলার মধ্যে অনেকগুলি ভাষা আছে। এই বিষয় নিয়ে আমি শুভেন্দুদার কাছে আসব। বাংলার আঞ্চলিক অনেকগুলি ভাষা আমরা পাই, সেখানে এক একটি অঞ্চলের এক এক রকম ভাষা, এবং এমনও হয় যে কোনো জায়গার বাংলা হয়তো সেটি বাংলা ভাষা, কিন্তু শহুরে বাংলা ভাষায় যারা অভ্যস্ত তারা সেই বাংলা ভাষা বুঝতে পারছেন না, এমনও হয়, এতখানি ফারাক হয়ে যায়। আপনি যেহেতু সঙ্গীত নিয়ে কাজ করছেন, মাটির মানুষদের নিয়ে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা এবং সেখানে বাংলা ভাষা টিকে থাকার যে সংকট, সেটা আপনি কিভাবে দেখছেন? আসলে যে ভাষাতে আমরা এখন কথা বলছি, সাধারণভাবে কথা বলি, কবিতা লিখি, গান লিখি, এইটা বাংলা ভাষা হিসাবে কোনো এলাকার বিবর্তিত ভাষা না। কোনো এলাকার বিবর্তনের ভেতর দিয়ে ভাষাটির জন্ম হয়েছে এমন নয়। পবিত্রদা আছেন, পবিত্রদার সামনে বসে সব কথা বলতে সাহস লাগে। তা আমি চিরকাল একটু বাঁধন ছেঁড়া লোক, সাহসী লোকই। তা আসলে এই ভাষাটি ল্যাবরেটরিতে তৈরি। নদিয়ার শান্তিপুর অঞ্চলের একটি ভাষাকে ভিত্তি করে ভাষাবিদদের দিয়ে এই ভাষাটিকে সৃষ্টি করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। উদ্দেশ্যটা খুব খারাপ নয়। উদ্দেশ্য ছিল কেন্দ্রীয়ভাবে সাহিত্য সংস্কৃতি চর্চার জন্য কেন্দ্রীয় ভাষার দরকার, একটা ভাষার দরকার। সেই জন্যই ভাষাটি তৈরি করা হয়েছিল। কিন্তু এইটাই বাংলা ভাষার একমাত্র রূপ না। আমি একটুখানি ব্যাখ্যা করি যে রাজধানী হলো কলকাতা। কলকাতায় নানা জেলা থেকে, তখন অবিভক্ত বাংলার নানা জেলা থেকে মানুষ আসছে, এক একজনের এক এক রকম ভাষা। ফলে একটা আপসরফার ভাষা তৈরি করার দরকার হলো। সেই সঙ্গে সঙ্গে ভাষাটা লেখাও হতে লাগলো, তো গদ্য তৈরি হলো, এবং গদ্যটা সবাই যাতে বোঝে সেই জন্যেও একটা সাধারণ ধরনের গদ্য তৈরি করতে হলো। প্রথমে সাধু ভাষা হয়েছিল, যেটা কেউ বলতো না। তারপরে আস্তে 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 ওই যে লোকে মুখে রাজধানীতে বলতে শুরু করলো, যে রাজধানীর ভাষাটা আস্তে আস্তে সাহিত্যেরও ভাষা হয়ে গেল। এবং ফলে শুভেন্দু যে মাটিতে ঘুরে বেড়ায়, তো সে নানা জেলা, নানা ভাষা,
অজস্র, বাংলাটা আসলে একটা অনেকগুলো মুখের ভাষার গুচ্ছ, যে তার ওপরে রাজত্ব করে এইটা মান্য চলিত বাংলা যাকে বলে, যেটাকে বাংলাদেশে বলে প্রমিত বাংলা। এইটা আর ধরুন আমি যে ভাষা, আমার যে মাতৃভাষা, অদ্ভুতভাবে আমরা কিন্তু মাতৃভাষা শব্দটা ব্যবহার করি পৃথিবীতে। পিতৃভাষা বলে কোনো ভাষা নেই, কিন্তু মাতৃভাষা কথাটা বলি। হয়তো মায়ের মুখে প্রথম যে ভাষাটি শুনেছি, মার কাছ থেকে যে ভাষাগুলো একদম, শুনেছি, একদম। তা এটা তো আমার মাতৃভাষা না। আমার মাতৃভাষাটা আলাদা। আমাদের যারা সুবর্ণ রৈখিক উপত্যকার যারা মানুষ, সুবর্ণরেখা নদীটি ওটা ঝাড়খণ্ড দিয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুর হয়ে কাঁথি, দীঘা থেকে কাঁথি হয়ে উড়িষ্যার দিকে মিশেছে। এর যে বিধৌত অঞ্চল, এই এলাকার ভাষাটা এই ভাষা না, কিন্তু অনেকটাই ওড়িয়া ভাষা প্রভাবিত। তো ধরুন আমার নন্দীগ্রামে বাড়ি, নন্দীগ্রামের মানুষের যে ভাষা, মুখের ভাষা, তার 50% হচ্ছে ওড়িয়া ভাষা প্রভাবিত। ওড়িয়া শব্দ আছে ওর মধ্যে। আমাদের কোনো গোয়াল ঘরকে এখনো ধেনুঘর বলে, ধেনুঘর। এই শব্দের ধেনুঘর শব্দটা কিন্তু পশ্চিমবাংলার কোনো জেলাতে কোথাও পাবে না তুমি। এই শব্দ উড়িষ্যা থেকে এসেছে কিন্তু, ধেনুঘর, গোয়াল। অদ্ভুত অদ্ভুত শব্দ আমাদের লি, এই যে লি শব্দটা কোনো উচ্চারণ এখন বাংলাতে নেই। হ্যাঁ, লি বর্ণ উঠে কোনো গেছে। উচ্চারণ হয় না, কিন্তু বর্ণটা থেকে গেছে। আগে তো ডবল লি ছিল, এখন একটা লি হলে লিটা আছে, উচ্চারণ নেই, ব্যবহার নেই। আমাদের মেদিনীপুর জেলার উচ্চারণ কিন্তু লির ব্যাপারটা আছে, ল, ল। আচ্ছা, লটা দন্তবর্ণ, দাঁতে জিভটা সোজা লাগে, এই জিভটা উল্টে লাগালে যে লটা উচ্চারণ হয়, ল। হ্যাঁ, এই আমাদের কিন্তু মেদিনীপুর জেলাতে, এই যে আবার বলছি শুধু মেদিনীপুরের ওই অঞ্চলটুকু, পুরো মেদিনীপুর নয় কিন্তু, পশ্চিম মেদিনীপুর ওইদিকে না, সেখানে পশ্চিম মেদিনীপুর ওইদিকে কিন্তু আবার যেহেতু ঝাড়খণ্ড, শুভেন্দু, এইরকম বৈচিত্র্য সারা পৃথিবীতে জুড়ে, সারা বাংলা জুড়ে, এগুলোকে উপভাষা বলে। এই অনেকগুলো উপভাষা নিয়ে এই বাংলা ভাষা, এবং সেগুলো কিন্তু বিপদে পড়েছে। এই টেলিভিশন এসছে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, স্কুলে এই তথাকথিত ভালো বাংলাটা শিখছে, বাড়িতে গিয়ে সেটা আর বলছে না, ফলে তারও বিপদ এইসব কারণে। কিন্তু বাংলাটা আমাদের বুঝতে হবে, শুভেন্দু যেমন বলল, এরকম অজস্র বাংলা এখন। কিন্তু আমরা যেটা নিয়ে চিন্তায় আছি সেটা হচ্ছে আমাদের এই মান্য চলিত বাংলাটা, এটা টিকবে কিনা, এইটা নিয়ে চিন্তায় আছে। আমার উপভাষা নিয়ে চিন্তাটা আলাদা চিন্তা, কিন্তু এইটা নিয়ে চিন্তায় আছে, এইটা টিকবে কিনা। এবং এই প্রসঙ্গ ধরে প্রবীণ তার কাছে আসবো। যে বাংলায় আমরা অভ্যস্ত, যে বাংলা শুনে আমরা অভ্যস্ত, যে বাংলা বলে আমরা অভ্যস্ত, বা যে বাংলা আমরা ছোটবেলা থেকে শিখেছি, সেই বাংলার মধ্যে অনেক পরিবর্তন দেখি এখন বহু মানুষের বলার মধ্যে। যেমন ছোট একটি উদাহরণ থেকে বলা যায়, আমরা ছোটবেলায় শিখেছি আদৌ, আমরা লিখি আদৌ, কিন্তু এখন বহু মানুষকে বলতে শুনি আদেও। আদেও শুনে শুনে না মনে হয় যে আমরা কি ভুল জানি, এত মানুষ আদেও বলেন। খাবারকে বলা হয় খাওয়ার। আজ সকালে বাংলার অধ্যাপকের ফোনে আমি শুনেছি, তিনি আমায় বলছেন একসাথেই কাজটা করব। তাহলে কি তুই বাংলা পড়াস, সাথেটা যে কবিতার ভাষা, কাব্যের ভাষা, সঙ্গেটা গদ্যের ভাষা। পবিত্রদা আছেন, পবিত্রদা বলবেন যে পূর্ববঙ্গের মানুষ, সেই জন্য সাথে, সে কিন্তু পূর্ববঙ্গের মানুষ নাও হতে পারে, সাথেটা এখন আমাদের চল হয়ে গেছে, এইরকম আদেও। আর র, র, স, স, স তো সেই কেউ পিছলে যাচ্ছে, কেউ দাঁড়া আঁকড়ে ধরে। সেই না, আমি তত্ত্বকথার, পবিত্রদা বলবেন, শুভেন্দুদা বলতে পারে, আমি আমার যেটুকুনি জানি সেটা বলি, আমি কবিতা দিয়েই বলি সব। এটাই শুনি। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার প্রাণ, বাংলা আমার মায়ের আদর, বাংলা নারীর টান, বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলায় নজরুল।
বাংলা আমার জীবনানন্দ, সুকান্তে মশগুল। আমি আমার যা বলার এতে কল্লোল রায়ের রচনা আমি সব বলে দিলাম, কেন আমার যে কাজের জায়গাটা, রবীন্দ্রনাথ আছেন, নজরুল আছেন, জীবনানন্দ, সুকান্ত এবং অজস্র ভালো কবি, ভালো সাহিত্যিক, সেটা নিয়ে কাজ করলে আমি অন্তত বাংলাকে মুমূর্ষ হতে কিছুতেই দেব না। না, এখানে সমস্যাটা হলো সাহিত্য কে পড়বে? তোর কবিতা, গল্প, উপন্যাস, কি শুনবে? রবীন্দ্রনাথ, জীবনানন্দ, যদি ছেলেমেয়েরা বাংলা না পড়তে শেখে, কে পড়বে? শেখাবে কি? সেই- অভিভাবকরা। সেইখানে আপনি আপনার ছেলে মেয়েদের মানুষ করেছেন কিন্তু বাংলা মাধ্যমে পড়িয়ে। হ্যাঁ। আপনি নিজেও মানুষ হয়েছেন, আমি নিজে রবীন্দ্রনাথ তাই, বাংলা মাধ্যম, আমিও তাই, আমিও আমার তাই। ছেলেও তাই, দোয়েল তোর ছেলেও তাই, পরের প্রজন্ম, আমিও তাই। পরের মেয়েও। তাহলে অভিভাবকদের সচেতন হওয়াটা খুব দরকার, খুব দরকার। কারণ আমার অভিজ্ঞতায় দেখি তো, তাদের ইংরেজি করে বোঝাতে হয় যে এই বাংলা শব্দটার অর্থ কি, এবং তাদের অভিভাবকরা খুব ওই ভবানী প্রসাদের কবিতাটার মতো, বাংলাটা ঠিক আসে না। আলাম তোমরা ওকে গালাগালি দিতে হলে গোট বলো না ছাগল বলো, কিন্তু অ্যাশ বলো না গাধা বলো। তা তোমাদের সেইটা বলা দরকার। এখন আমাদের দরকার অভিভাবকদের শেখানো। একটি ভাষা টিকে থাকতে গেলে কিভাবে সে টিকে থাকবে? স্যার, আপনার কাছে আসি। টিকে থাকবে, আমরা হয়তো খানিকটা একপেশে হয়ে যাচ্ছিলাম। টিকে থাকবে সাহিত্যে, মুখে বলায়। মুখে বলাটা শুদ্ধ অশুদ্ধ এ নিয়ে তর্ক হতে পারে। যেমন এটা অনেকেই বলতে পারে যে মশাই, একটা ভাষা তো অন্য ভাষা নিয়ে থেকে শব্দ নিয়ে সমৃদ্ধ হয়। সেরকম বাংলা টেবিল, চেয়ার, সোফা, ক্যামেরা, টেলিভিশন, কত কত অজস্র শব্দ কাবডিশ সব। যেমন, হ্যাঁ, অজস্র শব্দ আছে। তো সেটা নিয়ে বাংলা ইংরেজি যেমন সমৃদ্ধ হয়েছে সারা পৃথিবীর ভাষা থেকে শব্দ নিয়ে, কিন্তু সেখানেও একটা মাত্রার জায়গা আছে যে এইখানে থামবো। আমি ওই 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 যে বললাম যে আমি তোমাকে অ্যাকচুয়ালি ও কথাটা বলতে চাইনি, তুমি প্র্যাকটিক্যালি ভুল শুনেছ। এই যে এইগুলো বলবো যে বিশেষণ, ক্রিয়া বিশেষণ কেমন, এগুলো দরকার নেই। বিশেষ্য অনেক নিতে পারি আমরা, কেমন, হ্যাঁ, কিন্তু সঙ্গে সঙ্গে বিশেষ্যের যেসব অলঙ্করণ থাকে, যেমন বিশেষ্যের জামা কাপড় থাকে, ক্রিয়ার যে জামা কাপড় থাকে, সেগুলো অত দরকার নেই। সেগুলো আমাদের নিজেদের ভাষায় আছে, সেগুলো দিয়ে চালিয়ে নেওয়া যায়। কিন্তু এইখানে আমরা বাঙালিরা অনেক সময় ওই যাকে আমি কাঁচা খোলা বলি, কাঁচা খোলা হয়ে যায়। যেহেতু এর দুটো কারণ আছে। একটা হচ্ছে আমি হয়তো বেশি বলে ফেলছি এখানে, না, 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 আপনি বলবেন। আপনি উপযুক্ত মানুষ। যে একটা ঔপনিবেশিক মনোভাব যাকে বলে, যে আমরা তো 150 বছর প্রায় ইংরেজির অধীন ছিলাম। তাতে হয়েছে কি, একটা ভাষার এই কি বলবো জাতের একটা কুলীন, একটা অকুলীন। ইংরেজিটা কুলীন ভাষা, আমরা হচ্ছে ছোট জাতের ভাষা ছিলাম। আস্তে আস্তে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজন লোক আমাদের সাহিত্যে, একটা দারুণ সাহিত্য হলো, নোবেল পুরস্কার হলো, ইত্যাদি হলো, সেটা একটা অহংকার। কিন্তু সেই সঙ্গে সঙ্গে ওই অহংকারটাও ছাড়তে পারি না যে আমরা সাহেব হতে পারলে ভালো হতো। কেমন, আমাদের খানিকটা কিছু লোকের ঔপনিবেশিক মনোভাব, যে রাজার জাত ছিল। ইংরেজিটা শিখতে হবে, এটা আমি বলি না যে ইংরেজি ভাষা বর্জন করতে হবে, ইংরেজিটা শিখতে হবে। কিন্তু আমার ধারণা যে ভালো বাংলা স্কুলে ভালো ইংরেজি শেখানো যায়, বাংলাও শেখানো যায়, এবং এই দুটো ঘোড়ায় বা দুটো নৌকোয় পা দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা চালু হওয়া দরকার। ইদানিং যে নতুন শিক্ষানীতি হয়েছে তাতে এই ব্যাপারটা জোর পড়েছে, কিন্তু আমাদের অভিভাবকেরা হয়তো
ওই অতটা কান দিচ্ছেন না, যে তোমাদের শিক্ষানীতি চুলোয় যাক, যেমন আমরা আমাদের ছেলে মেয়েদের এইভাবে শেখাবো। আমি বেশি বলছি, অন্যরা বলছে। অভিভাবকরা বোধ হয় দ্বিজেন্দ্রলাল রায়ের ওই কবিতাটা মাথায় নিয়ে চলেন। তো বল। আমরা বিলেত ফেরতা কভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি নাচার, স্বদেশী আচার করিয়াছে সব জবাই। আমরা বাংলা গিয়েছি ভুলি, আমরা শিখেছি বিলিতি বলি, আমরা চাকরকে ডাকি বেড়া আর মুটেদের ডাকে কলি, রাম কালীপদ হরিচরণ নাম এসব সেকেলে ধরন, তাই নিজেদের সব ঢের মিটার করিয়াছি নামকরণ। দারুণ। আমি একটা গান গাই। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি বলছিলাম বলতে এটা। যাবো, আমরা গান গাই। তোমরা একটা গান গাও। এই গানটি কবি বীরেন চট্টোপাধ্যায় লেখা একটি কবিতা। আমার বন্ধু বিনয় চক্রবর্তী এটাকে সুর করেছিলেন 86 সালে। এই গানটি বীরেন চট্টোপাধ্যায় আগুনের ফুল বলে একটি ক্যাসেট বেরোয়, হ্যাঁ, তাতে এই গানটি ছিল। বিনয় পৃথিবীতে নেই। 86 সালে প্রথম বইমেলাতে সে ক্যাসেটটি আমি শুনি, কিনে নিয়ে যাই। একদিন মাকে দিয়েছিলাম দোষ, একদিন মাকে দিয়েছিলাম দোষ, মা ছিলেন আধা ভিখারি। এক না হয় আমরা ঘরে করব উপোস, তাই বলে কি যাবে রাজার বাড়ি। একদিন মাকে দিয়েছিলাম দোষ, মা ছিলেন আধা ভিখারি। না হয় আমরা ঘরে করব উপোস, তাই বলে কি যাবে রাজার বাড়ি। একদিন মাকে দিয়েছিলাম দোষ। ছেলে আমার ছেলে, ঘুঁটে কুড়িয়ে পেট তো ভরে না। ছেলে আমার ছেলে, ঘুঁটে কুড়িয়ে পেট তো ভরে না। দোষ যদি হয় রাজার বাড়ি গেলে, ছেলের উপোস দেখবে কি তার মা। একদিন মাকে দিয়েছিলাম দোষ, একদিন মাকে দিয়েছিলাম দোষ, মা ছিলেন আধা ভিখারি। এখন রাজার সঙ্গে আমার ভাব, মায়ের সঙ্গে আমার আড়ি। এখন রাজার সঙ্গে আমার ভাব, মায়ের সঙ্গে আমার আড়ি। সাধু সাধু সাধু। আহা, আচ্ছা, গান কি কেবল পবিত্রতা সাহিত্যে আর বচনে বেঁচে থাকবে? হ্যাঁ, গান তো সঙ্গীতও বেঁচে আছে শয়ে শয়ে বছর। হ্যাঁ, শ্রুতি সাহিত্যে বেঁচে আছে, মৌখিক সাহিত্যের ভেতরে বেঁচে আছে। ভাষার তো দুটো চেহারা, হুম, একটা হচ্ছে মুখে বলার, কানে শোনার, হুম, আর একটা হচ্ছে লেখার। হুম। এই দুটো চেহারাতেই ভাষাকে বেঁচে থাকতে হবে। তো গানও তো আরেকটা বড় আশ্রয়, ভাষা বেঁচে গান থাকা। অবশ্যই। অবশ্যই গান আশ্রয়। এবং আমি বলবো যে যে মায়েরা, অনেক বাবা মা চান ছেলে মেয়েরা বাংলাটা শিখুক, এটা আমি জানি। তাদের কাজ হচ্ছে ছড়া বলা, কানে শুনবে, মুখে গান শোনানো, ঘুম পাড়া গান, ঘুম পাড়েনি গান, পাড়াবার সময় একদম যে গান শেখে। হ্যাঁ, কোন কোন পৃথিবীর কোন মা তার নিজ যে ঘুম পাড়ানি গান গায়, সে তার নিজের ভাষায় গায় না? পৃথিবীর কোন মা, পৃথিবীর কোন সন্তান, সে পৃথিবীর যে প্রান্তেই জন্মগ্রহণ করুক না কেন, তার প্রথম উচ্চারিত শব্দ মা, মা, অনুনাসিক। হ্যাঁ, প্রথম শব্দ তার উচ্চারিত মা, মা। বাবা শব্দটা বিভিন্ন ভাষাতে বিভিন্নভাবে উচ্চারিত হয়, কিন্তু মা উচ্চারণটা কিন্তু পৃথিবীর প্রায় সর্বদেশ অনুনাসিক। হ্যাঁ, মা, অনুনাসিক উচ্চারণ, মা, মা। কাজেই এর ভেতর যে কোথাও না কোথাও ভাবে হাজার বিপন্নতা আসুক, ধাক্কা আসুক, ভাষাকে তো বেঁচে থাকতেই হবে। কারণ ভাষা হচ্ছে কিন্তু একটি জাতির জাতির আত্মপরিচয়। হ্যাঁ, একেবারে। তাকে তো বাঁচতে হবে, বাঁচাতে হবে আমাদের। হয়তো ভাববে ওই সাহিত্যের ভাষাও বাঁচবে,
আর বাংলা ভাষার নানা রূপ তাও বাঁচবে, তারও উদ্যোগ শুরু হয়েছে, আবার আলোচনা এলে বলবো। এবং আপনি এক্ষুনি বললেন না, মা ঘুম পাড়াবার সময় বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষায় গান করেন। এই যে আমরা ছোটবেলা শুনেছি, খোকা ঘুমালো পাড়া জুড়ালো পাড়া নিমাসি পিসি দেশে বুলবুলিতে ধান খেয়েছে। খাজনা দেব কিসে। এখানে শুধু যে বাংলা ভাষা তা নয়, বাংলার ইতিহাস, বাংলার মানুষের কান্না, বাংলার মানুষের অস্তিত্বের সংকট, তাদের সবকিছু। আনন্দ সব থাকে। সবটাই থাকে। যেটা হলো যে এইটে প্রথমত মা বাবাকে এটা একদম কোমর বেঁধে সংকল্প করতে হবে যে ঠিক আছে, আমি ইংরেজি মাধ্যম স্কুলে দিলাম, কিন্তু আমি বাড়িতে তার সঙ্গে বাংলায় কথা বলবো, এবং পারলে বাংলা শেখাবো, একটু লিখতে পড়তে শেখাবো, মুখে কথা বলবো, এবং ওই গান, ছড়া, কবিতা প্রভৃতি তো আবৃত্তি করে, তো এই কবিতার মধ্যেও ভাষা বেঁচে থাকে। হ্যাঁ, মুখে লেখা বেঁচে আছে, সংস্কৃত লেখাতে বেঁচে আছে কেমন, কিন্তু মুখে বেঁচে নেই। এরকম হিব্রু ভাষা একটা ছিল, হিব্রু মরে গিয়েছিল। তারপর ইসরায়েল হবার পর 1948-এ যে ইহুদিরা নানা দেশ থেকে এসে, তারা নিজেদের ভাষা ভুলে গিয়েছিল, নানা দেশ থেকে এসে তারা বললো না, আমাদের এই পুরনো ভুলে যাওয়া ভাষাটা আমরা আবার বাঁচিয়ে তুলব। তখন তারা একটা ব্যাকরণ তৈরি করে বলতে শুরু করলো। একটা মৃত ভাষার 2000 বছর পরে আবার বেঁচে উঠল। বুঝতে পারছি যে মৃত ভাষাকে বাঁচিয়ে তোলা যায়। অবশ্যই যে ভাষা মরেনি তাকে মরণ থেকে আটকানোও যায়, যে মরতে দেব না। আমরা চাইলে সবটাই পারি, আমাদের সেই চেষ্টাটা করতে হবে, তাই তো প্রবীরদা? একদম একদম। আমরা সবাই মিলে সেই চেষ্টাতেই ব্রতী। আমাদের এমন একটি বিষয় নিয়ে আমরা আজ বসেছি, যে বিষয়টি একটি পর্বে শেষ হওয়ার নয়। আমরা আসবো আবার আগামী পর্বে আপনাদের কাছে সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে এই বিষয় নিয়েই কথা বলতে। আমরা অনেকগুলো দিক ছুঁতে পারিনি, সেই প্রত্যেকটি দিক নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার আসবো। আজকের মতো বিদায় নিই, সকলে খুব ভালো থাকবেন।